বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে যারা ক্লাসে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে চাহিদার টপিকগুলো পড়িয়েছিলাম। তার মধ্যে আমরা গতদিন চাহিদার সংজ্ঞা করেছি, চাহিদার বৈশিষ্ট্য পড়েছি, চাহিদার সূচি করেছি, চাহিদার রেখা করেছি, চাহিদা অপেক্ষক করেছি, চাহিদা সূচি করেছি, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করেছি, চাহিদা বিধি করেছি, চাহিদার রেখা কেন বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, চাহিদার রেখার ঢাল কেন ঋণাত্মক এবং সমীকরণ থেকে চাহিদা সূচি অঙ্কন, এই প্রশ্নগুলো আমরা করে ফেলেছি। তো এর মধ্যে আসলে এই টপিকটা আমরা 17 মিনিটের মধ্যে করেছি। এই টপিকের আরো অনেক বিস্তারিত বর্ণনা দেওয়া সম্ভব, তো আসলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, যার কারণে আমরা সংক্ষেপেই করে থাকি। তো গতদিনের একটা সমীকরণ আমি যদি দেখি একটু, আমরা একটা সমীকরণ দেখে আমরা দিয়েছিলাম যে কিউডি সমান 20 মাইনাস 4p। তো এখান থেকে অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে কিছু, যে কিউডিটা মূলত কি, কিউডিটা কি নির্দেশ করে। কিউডিটা হচ্ছে অধীন চলক, এখানে 4টা হলো স্বাধীন চলক। এখানে যে 4টা রয়েছে, মূলত সমীকরণটা এরকম হয় যে কিউডি সমান a মাইনাস বিপি। আমরা এখানে দুইটা সমীকরণ দেখতে পাচ্ছি। এই সমীকরণ থেকে কিছু অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে, যেমন এখানে আমরা যদি দেখি কিউডি সমান a মাইনাস বিপি। এখানে কিউডিটা হলো অধীন চলক। প্রশ্ন আসতে পারে যে কিউডি কোন ধরনের চলক, তাহলে কি অধীন চলক। পিটা স্বাধীন চলক, বিটা হলো সহগ এবং এটা হলো ছেদক বা প্যারামিটার। তো এখান থেকে অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে। এখন আমরা চাহিদা বিধির ব্যতিক্রম দেখব। ক্লাস 1 যারা মিস করেছ তারা যদি ক্লাস 1টা দেখে আসো তাহলে ক্লাস 2টা বুঝতে আরো একটু সুবিধা হবে। আজকে আমরা চাহিদা বিধির ব্যাখ্যা করো এবং চাহিদা বিধির ব্যতিক্রমগুলো জানবো, এবং সেই সাথে চাহিদার সংকোচন, সম্প্রসারণ ও হ্রাস বৃদ্ধি সম্পর্কে জানতে পারবো। সাধারণভাবে বলতে গেলে, যে বিধির সাহায্যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের দামের সাথে তার চাহিদার পরিমাণের নির্ভরশীলতার সম্পর্ক ব্যাখ্যা করা হয় তাকে চাহিদা বিধি বলে। চাহিদা বিধির মূল বক্তব্য হলো, অন্যান্য অবস্থা যেমন ভোক্তার আয়, রুচি ও পছন্দ অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে তার চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণের এই বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলে। চাহিদা বিধি নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে বলেছেন। তার মধ্যে অধ্যাপক মার্শাল বলেন, যে বিধির সাহায্যে দাম ও চাহিদার পরিমাণের মধ্যে ক্রিয়াগত সম্পর্ক প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে। অধ্যাপক ডোমিনিক স্যালভেটরের মতে, চাহিদা বিধি হল দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক, যা চাহিদা রেখার ঋণাত্মক ঢাল দ্বারা প্রকাশ করে। আমরা যদি চাহিদা বিধির গাণিতিক ব্যাখ্যা দিয়ে বুঝি, তাহলে আমরা ধরি চাহিদা অপেক্ষক, এটা হলো স্বাধীন চলক, কিউটা হলো অধীন চলক। পি এর উপর নির্ভর করে কিউ। তো যারা অনার্সে পড়ো তাদের জন্য ডিফারেন্সিয়েশনের সাহায্যে যদি আমরা দেখাতে চাই, তাহলে অতএব ডিকিউ বাই ডিপি সমান, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে, এফ প্রাইম পি, যেটা কিনা লেস দেন 0 হবে। এটা একটা গাণিতিক ব্যাখ্যা। এখানে আমরা দেখতে পাই যে এখানে কিউ হলো দ্রব্যের চাহিদার পরিমাণ, পিটা হলো দ্রব্যের দাম এবং এফটা হলো ফাংশন বা অপেক্ষক। চাহিদা বিধিকে যদি ব্যাখ্যা করতে চাই, এখানে একটা সূচি এবং রেখার সাহায্যে ব্যাখ্যা করব। তো যেটা দিয়ে আমরা কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন, এই প্রশ্নটাও হয়ে যাবে, পাশাপাশি চাহিদা বিধির ব্যাখ্যাটাও হয়ে যাবে। তো কিছু অনুমিত সত্য প্রয়োজন হয়। আমরা যদি অনুমিত সত্যগুলো দেখি, কি কি অনুমিত সত্য আছে,
অনুমিত শর্ত। প্রথমেই ভোক্তার আয় স্থির হতে হবে। ভোক্তার আয় স্থির। 2 নম্বর, ক্রেতার রুচি এবং অভ্যাস অপরিবর্তনীয়। ক্রেতার রুচি ও অভ্যাস অপরিবর্তনীয়। 3 নম্বরে, ভোক্তা যুক্তিশীল হতে হবে। ভোক্তা যুক্তিশীল। সম্পর্কিত দ্রব্যের দাম স্থির। বাজারে ক্রেতার সংখ্যা নির্দিষ্ট হতে হবে। বাজারে ক্রেতার সংখ্যা নির্দিষ্ট। আমরা আগে থেকে লিখে রাখি যাতে ক্লাসটা ছোট হয়। কিছু বিষয় আছে যেগুলো আসলে লেখাও সম্ভব হয় না এত। তারপর স্থান, কাল ও পাত্র অপরিবর্তনীয়। স্থান, কাল ও পাত্র অপরিবর্তনীয়। ক্রেতা ও বিক্রেতার বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকবে। বিক্রেতার বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকবে। উক্ত অনুমিত শর্ত সাপেক্ষে এবার একটি কাল্পনিক ভাবে আমরা একটা চাহিদা সূচি অঙ্কন করব এবং তার প্রেক্ষিতে একটা রেখা অঙ্কন করব। আমরা এখানে একটা সূচি করব। আমরা প্রথমে দেব সংমিশ্রণ সূচক বিন্দু। সংমিশ্রণ সূচক বিন্দু। এখানে আমরা দেব দ্রব্যের দাম, আর এখানে দেব দ্রব্যের চাহিদার পরিমাণ। চাহিদার পরিমাণ আমরা কিউ দিয়ে প্রকাশ করব। আমরা ছোট করে নিই। এ, বি, সি সংমিশ্রণ সূচক বিন্দু দিলাম। দ্রব্যের দাম আমরা 15 টাকা দিলাম। তখন হচ্ছে দ্রব্যের চাহিদার পরিমাণ হলো 10 একক। দাম কমে যথাক্রমে 10 টাকা এবং 5 টাকা হলে চাহিদা পরিমাণ বৃদ্ধি পেয়ে 20 একক এবং 30 একক হয়। আমরা যদি এই সূচির ব্যাখ্যা করি, উপরের সূচি থেকে দেখা যায় দ্রব্যের দাম যখন 15 টাকা তখন চাহিদার পরিমাণ 10 একক এবং এদের সংমিশ্রণ সূচক বিন্দু ছিল এ। দ্রব্যের দাম হ্রাস পেয়ে 10 টাকা এবং 5 টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে যথাক্রমে 20 একক এবং 30 একক হয়, যাদের সংমিশ্রণ সূচক বিন্দু হয় বি ও সি। আমরা এই সূচি থেকে দেখতে পাচ্ছি দ্রব্যের দাম হ্রাস পাওয়ার সাথে সাথে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তার মানে দাম এবং চাহিদার মধ্যে একটি বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান থাকে। আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম যে চাহিদা রেখা কেন বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় বা চাহিদা রেখার ঢাল কেন ঋণাত্মক হয়। এটাও একটি কারণ এই বিপরীতমুখী সম্পর্কের কারণে। তো বিষয়টি আমরা যদি একটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করি তাহলে দেখি কেমন আসে। চিত্রে
ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ এবং ও ওয়াই অক্ষে আমরা দ্রব্যের দাম দেখানো হয়েছে। এখন এটা হচ্ছে ও ওয়াই অক্ষ, দাম আমাদের শুরু হয়েছে কত, 15 টাকা, সর্বোচ্চ 15 টাকা, অর্থাৎ 5, 10, 15, 5, 10, 15। অবশ্যই আমরা চিত্রটা পেন্সিল দিয়ে করব এবং এই যে এখানে যে দূরত্বগুলো আছে এই দূরত্বগুলো আমরা সমান রাখার চেষ্টা করব, দামের দূরত্বগুলো সমান রাখার চেষ্টা করব, তাহলে চিত্র সুন্দর হবে। আমি তো স্কেল ব্যবহার করছি না, হয়তোবা সেজন্য অতটা সুন্দর হবে না। তো এখানে দ্রব্যের দাম যখন 15 টাকা তখন চাহিদার পরিমাণ 10 একক, সংমিশ্রণ সূচক বিন্দু ছিল এ। দাম যখন 10 তখন হচ্ছে চাহিদার পরিমাণ 20 একক, সংমিশ্রণ সূচক বিন্দু বি। যখন 5 তখন 30, সংমিশ্রণ সূচক বিন্দু হলো সি। এখন এই এ বি সি যোগ করলে ডিডি রেখা পাওয়া যায়। এই ডিডি রেখাই হলো চাহিদা রেখা, যেটা কিনা বাম থেকে ডান দিকে নিম্নগামী। তো এখানে আমি আবার যদি চিত্রের ব্যাখ্যাটা দেই, একদম স্বাভাবিকভাবে আমরা যেভাবে চিত্র অঙ্কন করেছি সেভাবে যদি ব্যাখ্যা করি, চিত্রে ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ এবং ও ওয়াই অক্ষে দ্রব্যের দাম দেখানো হয়েছে। দ্রব্যের দাম যখন 15 টাকা তখন চাহিদার পরিমাণ 10 একক, সংমিশ্রণ সূচক বিন্দু হলো এ। এখন দাম হ্রাস পেয়ে যথাক্রমে 10 টাকা এবং 5 টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 20 একক এবং 30 একক হয়, যাদের সংমিশ্রণ সূচক বিন্দু হলো বি ও সি। এখন এ বি সি যোগ করলে যে রেখাটি পাওয়া যায় সেটাই হলো ডিডি রেখা বা চাহিদা রেখা। চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী, এবং এই বাম থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার কারণে চাহিদা রেখার ঢালটা কি হয়, ঋণাত্মক হয়। এ পর্যায়ে আমরা দেখব চাহিদা বিধির ব্যতিক্রম। চাহিদা বিধির যে অনুমিত শর্তগুলো ছিল সেগুলো যদি কোনরূপ পরিবর্তন হয়ে গেলে চাহিদা বৃদ্ধিটি আর কার্যকর হয় না, অর্থাৎ আমরা যে বিধিটা করলাম এই বিধিটা আর কার্যকর হবে না। তো আমরা যে কয়েকটি বিষয় আছে, যে বিষয়গুলো আমরা দেখব এখন। তার মধ্যে প্রথমে আছে ভোক্তার রুচি ও অভ্যাসের পরিবর্তন। অভ্যাসের পরিবর্তন, তো বিষয়টা কেমন, যে ভোক্তার রুচি ও অভ্যাস পরিবর্তন হলে চাহিদা বিধিটি ভেঙে পড়ে। যেমন কেউ চা ছেড়ে কফিতে অভ্যস্ত হলে চায়ের দাম কমলেও ওই ব্যক্তি চায়ের চাহিদার পরিমাণ আর বাড়বে না, কারণ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে চা খেতে আগে অভ্যস্ত ছিল, এখন আর চা সে খায় না। সে কফিতে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে চায়ের দাম বাড়লে পরে যে তার চাহিদা কমবে এমনটা বিষয়টা এমন না। তারপর 2 নম্বর যে বিষয়টা আছে সেটা হলো আয়ের পরিবর্তন। আয়ের পরিবর্তন, ভোক্তার আয়ের পরিবর্তন হলে চাহিদা বিধিটি অকার্যকর হয়। যেমন ভোক্তার আয় বৃদ্ধি পেলে দ্রব্যের দাম বৃদ্ধির সত্ত্বেও চাহিদার পরিমাণ কিন্তু কমবে না। আমি যদি একটি এক্সাম্পল দিই, সাপোজ ইলিশ মাছের দাম 1000 টাকা কেজি। এখন কোনো ব্যক্তির আয় যদি 20,000 টাকা হয় তাহলে হয়তোবা সে আধা কেজি ইলিশ মাছ কেনে। এখন দ্রব্যের দাম স্থিরই থাকলো, ভোক্তার আয় 20,000 থেকে বৃদ্ধি পেয়ে 50,000 টাকা হয়ে গেল। সেক্ষেত্রে ওই ব্যক্তি কিন্তু ইলিশ মাছের দাম যদি 1500 টাকাও হয়, কিন্তু তার আয় বেড়ে যাওয়ার কারণে কিন্তু ওই দাম বেড়ে গেলেও তার চাহিদা কিন্তু কমবে না। সুতরাং আয় একটা ফ্যাক্টর। আবার দেখা যাচ্ছে 20,000 টাকা তার আয়, 20,000 টাকা থেকে আয় কমে 5,000 টাকা হয়ে গেছে। এখন ইলিশ মাছের দাম 1000 টাকা থেকে কমে যদি 500 টাকাও হয় তাও কিন্তু তার চাহিদা বাড়বে না। তো এক্ষেত্রে চাহিদা এই বিধিটিও এখানে কার্যকর হয় না। যাই হোক, 3 নম্বরে যেটা আছে সেটা হলো ভবিষ্যতের দাম বৃদ্ধির আশঙ্কা। ভবিষ্যতে দাম বৃদ্ধির আশঙ্কা। যদি কোনো দ্রব্যের দাম বর্তমানে বৃদ্ধি পায় এবং ভবিষ্যতে আরো বৃদ্ধির সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে বিধিটি কার্যকর হয় না। যেমন কিছুদিন আগে লবণের দাম বেড়ে গেল,
লবণের চাহিদাও কিন্তু অনেক বেড়ে গিয়েছিল। তো আমাদের বাঙালিরা হচ্ছে মানে গুজবে বিশ্বাসী। সত্য থেকে আমাদের বাংলাদেশে গুজব বেশি দ্রুত ছড়ায়। যেমন বর্তমানে রিসেন্ট একটা বিষয় খুব লক্ষ্য করছি যে রাসেল ভাইপার একটা সাপের নাম, যে সাপটা অনেক উপকারী। এই সাপের কামড়ে যতজন না মানুষ মারা যাচ্ছে তার থেকে বেশি গুজব রটছে। তো যাই হোক, এই বিষয় নিয়ে এত বলবো না, আমরা মূল টপিকে চলে আসি। 4 নম্বরে আছে হচ্ছে বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে। বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে বিলাসজাত দ্রব্য যেমন হীরক, মণিমুক্তা, দামি গাড়ি ইত্যাদির ক্ষেত্রে দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ না কমে বরং আরো বাড়তে পারে। ফলে এই বিধিটি এক্ষেত্রে কার্যকর হয় না। কারণ বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে মানুষ কি দেখে, যে ও 3 লাখ দিয়ে মোটরসাইকেল কিনছে, আমাকে 4 লাখ দিয়ে কিনতে হবে। ও 3 তলা বাড়ি করছে, আমাকে 4 তলা করতে হবে। এর সাথে দাম বাড়ার কোনো সম্পর্ক নেই। নাম্বার 5, গিফেন দ্রব্য। গিফেন দ্রব্য গিফেন দ্রব্য এক ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যা সমাজের অধিকাংশ লোক ভোগ করে। এসব দ্রব্যের দাম বাড়লে ভবিষ্যতে আরো বৃদ্ধির আশায় এর চাহিদার পরিমাণ আরো বাড়তে পারে, ফলে বিধিটি কার্যকর হয় না। তো যেমন নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য, সেটা দাম বাড়লে পরেও খুব একটা ইফেক্ট পড়ে না। যেমন লবণের দাম যদি কমে যায়, তা আমি তাই বললে কি এক চামচের জায়গায় তরকারিতে 3 চামচ লবণ দেব? না, বিষয়টা এমন না। আবার চাউলের দাম যদি বেড়ে যায়, তাহলে পরে কি আমি ওই যদি 200 গ্রাম চাউলের ভাত খাই, তাহলে কি আমি বেড়ে যাওয়ার কারণে 100 গ্রাম চাউলের ভাত খাবো? না, কখনোই না। তো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হয় না। এবার 6 নম্বরে আমরা বলতে পারি অবস্থানগত কারণ। অবস্থানগত কারণ অবস্থানগত কারণেও চাহিদা বিধির ব্যতিক্রম হতে পারে। যেমন কোন লাস্ট পর্যন্ত আমরা যেটা বলি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রেও সেই একই বিষয়। এসব দ্রব্যের দাম বৃদ্ধি এবং হ্রাসের ফলে চাহিদার পরিমাণে তেমন কোনো পরিবর্তন হয় না, ফলে এই বিধিটি কার্যকর হয় না। তো এ পর্যায়ে আমরা চাহিদার সংকোচন, সম্প্রসারণ এবং হ্রাস বৃদ্ধি দেখব। চাহিদার পরিমাণের পরিবর্তনকে 2 ভাগে ভাগ করা যায়, যথা চাহিদার সংকোচন ও সম্প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধি। আমরা যদি একটু সংজ্ঞা দিতে চাই চাহিদার সংকোচন সম্প্রসারণ সম্পর্কে, তাহলে আমরা বলতে পারি শুধুমাত্র দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনের জন্য সংকোচন এবং সম্প্রসারণ হয়। অন্যদিকে দাম স্থির থেকে শুধুমাত্র অন্যান্য অবস্থার পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনের জন্য চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটে। বিষয়টি নিম্নে যদি আমরা একটা চিত্রের সাহায্যে দেখি, চিত্রে আমরা ভূমি অক্ষে আমরা চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দ্রব্যের দাম। তো আমরা ইতিপূর্বে চিত্র এগুলা করেছি, তারপরেও আমরা দেখাই একটু। দাম যদি হচ্ছে P1 যদি হয়, তাহলে আমরা পরিমাণ দেখালাম Q1। এখন দাম যদি হ্রাস পেয়ে P0 হয়, তাহলে চাহিদার পরিমাণ হবে Q0। এবং দাম আরো কমে যদি P2 হয়, তাহলে চাহিদার পরিমাণ হবে Q2। এখন এগুলো আমরা সংমিশ্রণ সূচক বিন্দুগুলো দিয়ে দিই, এটা হলো ডিডি রেখা। তো চিত্র ব্যাখ্যার মাধ্যমে আমরা সংকোচন সম্প্রসারণ বুঝবো। আমরা দেখতে পাচ্ছি যে
পি নট অর্থাৎ P0 দামে চাহিদার পরিমাণ Q0। তো এখন P0 থেকে দাম বৃদ্ধি পেয়ে P1 হলে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে Q1 হয়, অর্থাৎ দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয়, কিন্তু এখানে কি হয়েছে, চাহিদা হ্রাস পেয়েছে, Q0 থেকে কমে Q1 পর্যন্ত হয়েছে। এখানে Q0 থেকে কমে Q1 হয়েছে, অর্থাৎ কমে গেছে, এটাকে বলা হবে সংকোচন। কি বলা হবে? সংকোচন। আর যখন P0 থেকে দাম হ্রাস পেয়ে P2 হয়েছে, তখন চাহিদার পরিমাণ Q0 থেকে বৃদ্ধি পেয়ে Q2 হয়েছে। তো এক্ষেত্রে আমরা এটাকে বলবো সম্প্রসারণ বা প্রসারণ। সম্প্রসারণ। এ পর্যায়ে আমরা দেখব চাহিদার হ্রাস বৃদ্ধির চিত্র। আমাদের আমরা আগে বলেছি দাম স্থির থাকবে, তো আমরা দামটা কি আগে প্রথমে স্থির ধরে নিলাম। স্থির বলতে সেটা ভূমি অক্ষের সমান্তরাল হয় সবসময়। তো দাম স্থির থাকবে, এখানে প্রথমে হচ্ছে Q1, তারপরে আমরা দেখাবো হচ্ছে Q0, তারপরে দেখাবো হচ্ছে Q2। তো এখানে আমাদের চাহিদা রেখা কিন্তু কয়েকটি হবে। এখানে আমরা প্রথমটা দিলাম, এর নাম দিলাম হচ্ছে D1, এটার নাম দিলাম D0 বা D0, আর এটা হলো D2। ভূমি অক্ষের চাহিদার পরিমাণ এবং লব অক্ষে দ্রব্যের দাম। এখানে সংমিশ্রণ সূচক বিন্দু A, B, C। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যের দাম কিন্তু স্থির। অন্যান্য অবস্থার কারণে, যেমন যদি আমাদের আয় কমে যায় বা অন্যান্য অবস্থা, আয় না, শুধু আয়, রুচি, অভ্যাস যেটাই কমে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের দাম কিন্তু P এবং চাহিদার পরিমাণ এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি D0 অনুসারে Q0 বা Q0। এখানে B সংমিশ্রণ সূচক বিন্দু B তে আমরা দেখতে পাচ্ছি। এখন স্বাভাবিকভাবে যদি আয় কমে যায় তাহলে কি হবে? চাহিদা কমে যাবে। তো দ্রব্যের দাম কমলো না, কিন্তু আয় কমে যাওয়ার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে D এখানে স্থানান্তরিত হয়ে বাম পাশে স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি B থেকে যখন A বিন্দুতে চলে আসছে তখন এটা হবে হ্রাস। কিসের কারণে হ্রাস? আয় হ্রাস পাওয়ার কারণে চাহিদার হ্রাস হলো, এটাকে বলবো আমরা চাহিদার হ্রাস। আর B বিন্দু থেকে যখন আমরা দেখতে পাচ্ছি যে C বিন্দুতে চলে গেছে, তখন আমাদের আয় বৃদ্ধির কারণে যদি হয়, তাহলে আয় বৃদ্ধির কারণে আমাদের B থেকে C বিন্দুতে চলে আসছে, অর্থাৎ এখানে আমরা এভাবে বলতে পারি যে Q0 থেকে Q1 এটা হলো চাহিদা হ্রাস, আর Q0 থেকে Q2 হলে এখানে কি হয়েছে? বেড়ে গেছে, অর্থাৎ চাহিদা বৃদ্ধি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আরো পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন টপিক পড়ব। তো যাদের অর্থনীতি আছে তারা তাদের ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে দাও, কারণ সবাই বাড়িতে বসে যদি এভাবে প্রত্যেকটা ক্লাস করতে পারে তাহলে একটা বেসিক ধারণা আসবে আশা করি। এবং এর পাশাপাশি আমরা ব্যষ্টিক এবং সামষ্টিকের পাশাপাশিও আমরা হচ্ছে অনার্সে যারা পড়াশোনা করো তাদের মৌলিক গণিত, পরিসংখ্যানের ক্লাসও আস্তে আস্তে আমি ভিডিও করতে থাকবো। তো সবাই শেয়ার করে দাও এবং